আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। যদিও বা আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে, আমি একটু ব্যক্তিগতভাবে অসুস্থ, গলায় প্রচন্ড পরিমাণের ব্যথা, হয়তো দীর্ঘক্ষণ কথা বললে ওই ব্যথা আরো বেশি বাড়তে পারে। তারপরেও আমি তোমাদের এই যে দায়বদ্ধতার জায়গা থেকে তোমাদের এই ক্লাসটি কন্টিনিউ করছি। তো আমি উপস্থিত হয়েছি, তোমাদের যারা বন্ধু বান্ধবী আছে তাদেরকে একটু মেনশন করো, সাথে তোমরা তোমাদের লাইভটা একটু শেয়ার করে রাখো তোমাদের টাইমলাইনে। আমি সংবিধান দিয়ে শুরু করছি। আমরা একটা ক্লাস 1 ঘন্টা পড়ার একটা অধ্যায় পড়ার পরে একটু ব্রেক দিব, দেন আরেকটা অধ্যায় শুরু করব। এইভাবে আমরা প্রত্যেকটা অধ্যায় শেষ করার ইচ্ছা আমার আছে। তবে তোমাদের ওই যে তোমার দ্বিতীয় পত্রের যে শেষ যে অধ্যায়টা আছে, শেষ ওই অধ্যায়টা কিন্তু আমি তোমাদেরকে পড়াবো না, লাইভের মধ্যে পড়াবো না। তবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং সপ্তম এই অধ্যায়গুলো আমরা একদম আজকে দিনের মধ্যে একদম বিস্তারিত আমরা পড়বো, এবং তোমাদেরকে অলরেডি একটা সাজেশন দিয়ে দেওয়া হয়েছে, এবং ওই সাজেশনটা তোমরা প্রস্তুতি গতকালকে কতটুকু নিয়েছো জানি না, তবে ক্লাসগুলো শেষ করার পরে ওই সাজেশনটা পড়লে তোমাদের প্রস্তুতি ক্লিয়ার হয়ে যাবে। তবে ওই সাজেশনের মধ্যে সিকিউ প্রশ্ন কেমন আসবে সেটা নিয়ে কোনো আলোচনা ছিল না। তো সিকিউ প্রশ্ন কেমন আসবে বা কি ধরনের সিকিউ প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আমরা ক্লাসের মধ্যে আলোচনা করব, এবং শেষে আমরা প্রত্যেকটা অধ্যায়ের আলাদা কিছু সিকিউ প্রশ্ন তোমাদেরকে আমি সাজেশন আকারে দিব। তো তোমাদের সহযোগিতা দরকার, তোমরা বন্ধু বান্ধবীদের মেনশন করো, সাথে তোমাদের লাইভটা একটু শেয়ার করে রাখো। আমরা এই অধ্যায়টা পড়ছিলাম, অর্থাৎ শুরু করেছি এই অধ্যায় দিয়ে। আমরা শুরু করে দেই তাহলে, কি বলো? তোমরা বললে শুরু করে দিব, ঠিক আছে? তোমরা বললে আমি ক্লাসটা শুরু করে দিব। তোমরা যদি বলো যে শুরু করেন, দেন আমি শুরু করে দিব, ঠিক আছে? তো আমি আবারও দুঃখ প্রকাশ করতেছি, কারণ আমি তোমাদেরকে গতকালকে এটা টাইম দিয়েছিলাম যে ক্লাস নিব বলে, বাট ওই সময় আমার আসলে সম্ভব হয় নাই, যার কারণে আমি ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি ওই সময়। সংবিধান কি বা সংবিধান কাকে বলে, আমরা আজকের অধ্যায়ে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান, ঠিক আছে? বাংলাদেশের সংবিধান যেটা আছে, এই সংবিধানটার তোমার চর্চাটা কিভাবে শুরু হয়েছে, সংবিধানের তৈরিটা কিভাবে শুরু হয়েছে, সংবিধানটার বিবর্তন কিভাবে হয়েছে, পরিবর্তন কিভাবে হয়েছে, যদিও তোমাদের শর্ট সিলেবাসে যেটুকু টপিক আছে সেটুকু টপিক পড়াবো, এবং বলে দিব যে এই টপিক থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আচ্ছা, তোমরা একটু আমাকে রেসপন্স করো যে তোমাদের
আচ্ছা বদ্দা, কি অবস্থা? শারাফাত ইসলাম, আচ্ছা আমি ভালো আছি বদ্দা, শুরু করেন। আচ্ছা ঠিক আছে, ওকে আমি শুরু করে দেই। আচ্ছা তাহলে এই যে দেখো বাংলাদেশের সংবিধান, তো বাংলাদেশের তোমরা আমাকে একটু বলো তো বাংলাদেশ কখন স্বাধীন হয়েছে বলো তো। বাংলাদেশ কখন স্বাধীন হয়েছে সেটা একটু আমাকে বলো। বাংলাদেশ কখন স্বাধীন হয়েছে? বাংলাদেশ কখন স্বাধীন হয়েছে তারিখ সহ বলতে হবে। বাংলাদেশ কখন স্বাধীন হয়েছে একটু তারিখ সহ বলো। বাংলাদেশ কখন স্বাধীন হয়েছে একটু তারিখ সহ বলো। এবং এই স্বাধীনতার পরে বাংলাদেশ 1972 সালে একটা সংবিধান তৈরি করেছে, যেটা 16ই ডিসেম্বর এই সংবিধানটা কার্যকর করা হয়েছে। অর্থাৎ 1972 সালে সংবিধান তৈরি শুরু হয়েছে এবং 16ই ডিসেম্বর সেই একই বছরের মধ্যে কার্যকর করা হয়েছে। খুবই অল্প সময়ে, যেমন বাংলাদেশ স্বাধীনতা যেমন অল্প সময়ের মধ্যে পেয়েছে, ঠিক একইভাবে অল্প সময়ের মধ্যে এই সংবিধানটা তৈরি করেছে। তার আগে আমাদের একটু রিমাইন্ড করতে হবে যে 70-এ একটা নির্বাচন হয়েছিল, যেটাকে আমরা বলি 1970-এর নির্বাচন। 1970-এর একটা নির্বাচন হয়েছে। তোমরা নিশ্চয়ই এই 70-এর নির্বাচন সম্পর্কে কিছুটা হলেও ধারণা রাখো, যে কারণ তোমরা তো পরীক্ষার্থী, তাই না? তোমাদের এই বিষয়ে না জানলে তো আর হবে না। 70-এর নির্বাচন যেটা হয়েছে, সেখানে যারা নির্বাচিত প্রতিনিধি ছিল, ওই প্রতিনিধিদের নিয়েই হচ্ছে একটা তোমার কি সংবিধান প্রণয়নের জন্য একটা গণপরিষদ গঠন করা হয়েছিল। গণপরিষদ, ওই গণপরিষদেই মূলত পরবর্তীতে যে তোমার সংবিধান রচনার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। তবে গণপরিষদ আবার একটা কি করছে, কমিটি করছে, যেটাকে আমরা বলি সংবিধান প্রণয়ন কমিটি। আচ্ছা, সেই কমিটিটাই হচ্ছে এই সংবিধানটা তৈরি করেছে। সেই সংবিধান প্রণয়ন কমিটিতে কারা ছিল, গণপরিষদে কারা ছিল, কিভাবে সংবিধানটা তৈরি হয়েছে সেটা জানবো। সংবিধানটার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানবো। পৃথিবীতে আমরা বিশেষ করে যেই সংবিধানগুলোর ধরন আমরা দেখি, সেই সংবিধানগুলোর ধরন বা সংবিধান কাকে বলে সেই বিষয়গুলো নিয়ে আমাদের আগে জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, 16ই ডিসেম্বর বিজয় দিবস। আচ্ছা 16ই ডিসেম্বর 70-এর নির্বাচন, 16ই ডিসেম্বর যারা 16ই ডিসেম্বর বলেছ, 16ই ডিসেম্বর আমি আসলে একটা সঠিক উত্তর পেয়েছি উপমার কাছ থেকে। উপমা সঠিক উত্তর দিয়েছে 26 মার্চ 1971। ভেরি গুড উপমা। এবং এর বাইরে আসলে বাকিরা প্রায় সবাই ভুল করেছে। হ্যাঁ, আচ্ছা সংবিধান সম্পর্কে কোনো ধারণা নাই। আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নাই। আমরা আজকের ক্লাস হচ্ছে এই অধ্যায়টা শেষ করব এবং খুবই অল্প সময়ে সেটা শেষ করব। তোমরা নিজেরাই অবাক হবে যে এত অল্প সময়ে কিভাবে এটা শেষ হলো, ঠিক আছে? তাহলে আমরা একটু খেয়াল করি যে সংবিধান হচ্ছে একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন। যদি বলা হয় যে সংবিধান কি, তাহলে খুব সুন্দর একটা কোটেশন হচ্ছে একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এটা তোমরা ওই সিকিউ প্রশ্ন লেখার সময় তোমরা এটা ব্যবহার করতে পারো। সংবিধান একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এবং যদি পরীক্ষায় আসে একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন কি, তাহলে সেটা হবে সংবিধান। রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য মূলত রাষ্ট্র গঠিত হয়। তাহলে মানুষেরা কেন রাষ্ট্র গঠন করে তোমরা নিশ্চয়ই জানো। রাষ্ট্রের যে 4টি উপাদান আছে, সেই 4টি উপাদানের মধ্যে একটা উপাদান, গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে জনগণ। এই জনগণ তার রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এই রাষ্ট্র গড়ে তুলেছে। এবং রাষ্ট্র পরিচালনার জন্য, এই রাষ্ট্রটাকে পরিচালনা করার জন্য যে নীতিমালা, যে আইন, যে নিয়মাবলী, সেটাই হচ্ছে সংবিধান। তাহলে একটা রাষ্ট্র পরিচালনার জন্য যে নীতিমালা, আইন বা যে নিয়ম নীতি, সেটাই হচ্ছে সংবিধান। তাহলে সংবিধান যে তোমার দেখো যে আরেকটি রাষ্ট্রের শাসক গোষ্ঠী যারা, তারা সরকার। তাহলে এই জনগণের যে মানে ইচ্ছা আকাঙ্ক্ষা, সেটা চরিতার্থ করার জন্য রাষ্ট্র, এবং রাষ্ট্রকে যারা ড্রাইভ করে অর্থাৎ যারা পরিচালনা করে তাদেরকে আমরা বলি সরকার। তাহলে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ মৌলিক উপাদান হচ্ছে সরকার। তাহলে জনগণ, ভূখণ্ড, সার্বভৌমত্ব, সরকার, এগুলো তো তোমরা জানো। প্রচলিত অর্থে একটি রাষ্ট্রের সরকার বলতে শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগকে বোঝায়, কিন্তু এটা সংকীর্ণ অর্থে, এই যে এটা আমরা যে সরকার বলতেছি, সরকার বলতে আমরা সংকীর্ণ অর্থে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগকে বুঝি। কিন্তু যে শুধুমাত্র আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ মানে কিন্তু সরকার না। শুধুমাত্র আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বাণিজ্য অর্থ কিন্তু সরকার না। সরকার বলতে বোঝায় রাষ্ট্রের প্রত্যেকটা জনগণই কিন্তু সরকারের অংশ, কারণ আমরা ভোট দিয়ে সরকারকে নির্বাচিত করি। এই জিনিসটা আমরা মনে রাখবো। এরিস্টটল কি বলছে দেখো, এরিস্টটল বলছে যে সংবিধান হচ্ছে রাষ্ট্রের এমন জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং নিজের জন্য বেছে নিয়েছে। তাহলে আমরা সংবিধান কাকে বলে যদি জিজ্ঞেস করে পরীক্ষায় যদি আসে যে সংবিধান কাকে বলে, তখন তোমরা ওই এরিস্টটলের খুব সুন্দর করে সংজ্ঞাটা তোমরা তুলে দেবে, ঠিক আছে? এখানে আমি এক লাইনও বাড়তি কথা বলবো না এবং অপ্রয়োজনীয় কিছু বলবো না, ঠিক আছে? ওকে, তো তোমরা যারা 16ই ডিসেম্বর বলেছো, তোমাদের হচ্ছে জানার মধ্যে একটু করে ঘাটতি আছে, তবে এটা দোষের কিছু না।
অনেকেই হয়তো মনে করো যে বিজয় দিবসটাই শুরু। স্বাধীনতার ঘোষণা যে সময় হয়েছে ওইখান থেকেই বাংলাদেশের জন্ম, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি বলি যে সংবিধান হলো লিখিত বা অলিখিত কতগুলো আইনের সমষ্টি যা রাষ্ট্রের প্রকৃতি ও সরকারের দ্বারা নির্দেশ করে। তার কারণ হচ্ছে সংবিধানের মধ্যে লেখা আছে যে সংবিধানটা কিরকম হবে, যে সংবিধানটা কি লিখিত নাকি অলিখিত, এবং এটা রাষ্ট্রের প্রকৃতি যে কেমন ধরনের রাষ্ট্র। সংবিধানের মধ্যে বলা আছে না যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র, তাহলে বাংলাদেশ গণতন্ত্রে বিশ্বাস করে। বাংলাদেশ একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র, অর্থাৎ সমাজতান্ত্রিক বলতে এখানে তোমার ন্যায্যতার জন্য মূলত সমাজতন্ত্র রাখা হয়েছে। যে বাংলাদেশের মধ্যে জাতীয়তাবাদ হবে বাঙালি জাতীয়তাবাদ, এটা সংবিধানের মধ্যে ছিল। এবং হচ্ছে তোমার বাংলাদেশের যে ধর্মনিরপেক্ষতার ব্যাপারটা এটাও কিন্তু সংবিধানের মধ্যে উল্লেখ ছিল। তাহলে একটা রাষ্ট্র কেমন হবে সেটার মানে হচ্ছে রাষ্ট্রের প্রকৃতি। সরকার কেমন হবে সেটাও নির্দেশ করে। একইভাবে বিভিন্ন বিভাগগুলোর মধ্যে ক্ষমতার নির্ধারণ, অর্থাৎ এটা কি স্বতন্ত্রীকরণের মাধ্যমে হবে নাকি একটা বিভাগ আর একটা বিভাগকে নিয়ন্ত্রণ করবে, সেটা পুরোটাই সংবিধানের উপর নির্ভর করে। এবং এরপরে আমরা যাই, পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের এবং সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্রের। আমরা এটা একটু মনে রাখবো, তবে এটা এত মানে আহামরি কোনো তথ্য না। তবে বাংলাদেশের যে সংবিধান তৈরি হয়েছে সেটা দুইটা সংবিধানের সংমিশ্রণে, অর্থাৎ এই যে তোমার যুক্তরাষ্ট্র এবং হচ্ছে ভারতের সংবিধানের সংমিশ্রণে বাংলাদেশের যে সংবিধান সেটা, অর্থাৎ বাংলাদেশ সংবিধান তৈরির ক্ষেত্রে যারা সংবিধান প্রণয়ন কমিটি ছিল তারা এই দুইটা সংবিধানের বিষয়বস্তুকে অ্যাকোমোডেট করে একসাথে করে একত্রিত করে বিভিন্ন আলোচনা পর্যালোচনার মাধ্যমে যেটা বাদ দেওয়া সেটা বাদ দিয়ে যেটা দরকার সেটা রেখে মূলত সংবিধান তৈরি করেছে। সংবিধান লিপিবদ্ধকরণের উপর দুই ধরনের, লিখিত অলিখিত, অর্থাৎ সেটা যদি লেখা আকারে থাকে সেটা লিখিত, অলিখিত আকারে থাকলে সেটা অলিখিত। আর সংশোধন, যদি সংশোধন করা যায় সুপরিবর্তনীয় হয় তাহলে সেটাকে সুপরিবর্তনীয়। আর যদি সংবিধান মানে এখানে সংশোধন বলতে বোঝাচ্ছে যে সংশোধন করা যাবে না এটা বলে নাই, সংশোধন করা যাবে বলেই, সংশোধন করা গেলেও সেখানে কিছু সুপরিবর্তন আর কিছু দুষ্পরিবর্তন। আমি জানি তোমরা এগুলো পারো। এরপরে টতে চলে যাই, সেটা হচ্ছে যে তোমার এগুলো আমাদের দরকার নাই যদিও বা আমরা তারপরও মনে রাখার চেষ্টা করি যে মদিনা সনদ বা চার্টার অফ মদিনা এটা 622 খ্রিস্টাব্দে এটা ঘোষণা করেছেন। আধুনিক সংবিধানের গোড়াপত্তন হয়েছে মূলত ম্যাগনা কার্টার মাধ্যমে। কিসের মাধ্যমে? ম্যাগনা কার্টার মাধ্যমে 1215 সালে রাজা জনের বিরুদ্ধে জনগণের, রাজা কার বিরুদ্ধে? জনের বিরুদ্ধে জনগণের একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজা জন জনগণের সাথে একটা চুক্তি করতে বাধ্য হয়েছে, যে চুক্তির নাম হচ্ছে ম্যাগনা কার্টা চুক্তি। এটার মধ্যে কেন এটাকে তোমার সংবিধান বলা হচ্ছে? কারণ এরপর থেকে রাজারা এই ঘোষণাটাকে মেনে চলেই কিন্তু তাদের শাসন পরিচালনা করেছে। আমরা তাহলে নিচে চলে যাই। স্বাধীনতার পর বাংলাদেশের যে সংবিধান প্রণয়ন হয়েছে সেটার একটা ইতিহাস আছে। সেটা হচ্ছে সংবিধান কার্যকর হয় 1972 সালে 16 ডিসেম্বর, এটা আমি একটু আগেই বলেছি। এবং এর পূর্বে 1971 সালে 26শে মার্চ থেকে 10 জানুয়ারি এবং 72 থেকে পরবর্তী 72 পর্যন্ত, এবং 11 জানুয়ারি থেকে আবার 16 ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ এখানে দুইটা পর্যায়ে। আমি তোমাদেরকে যদি বলি 26শে মার্চের যে ঘোষণা, সেই 26শে মার্চের ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ তো স্বাধীনতা অর্জন করলো। বাংলাদেশ কি অর্জন করলো? স্বাধীনতা অর্জন করলো। তাহলে দেখো 26 মার্চ 1971, ওকে। এখানে তোমাদের কন্ট্রাডিক্টরি তথ্য থাকতে পারে, যেমন তোমরা মনে করতে পারো যে এই সময়ে স্বাধীনতা হয়তো ঘোষণা করে না, কিন্তু আমাদের বই আছে, আমাদের কিছু করার নাই, আমরা আপাতত এটা পড়বো। স্বাধীনতার ঘোষণা 26 মার্চ, এবং এরপর থেকে এই যে স্বাধীনতার ঘোষণা এটা দিয়ে বাংলাদেশ চলছে হচ্ছে 10 জানুয়ারি পর্যন্ত, 10 জানুয়ারি 1972 পর্যন্ত, ওকে। তাহলে 10 জানুয়ারি 1972 পর্যন্ত এইটা মূলত বাংলাদেশের যে তোমার প্রথম সংবিধান বলা চলে। এটা কি? বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র। তাহলে যে স্বাধীনতার ঘোষণা যেটা দিয়েছিল সেই স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী বাংলাদেশের যে স্বাধীনতার ঘোষণা ছিল সেই ঘোষণাপত্র অনুযায়ী বাংলাদেশ চলছে, মানে যুদ্ধ চলছে। এরপর যুদ্ধের পরে শেখ মুজিব যখন বাংলাদেশে আসছেন, তিনি যেহেতু মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন, তিনি 11 জানুয়ারি 1972 একটা অধ্যাদেশ জারি করেন যেটাকে আমরা বলি অস্থায়ী সংবিধান আদেশ, অর্থাৎ 1972। এবং এটা কতদিন পর্যন্ত ছিল? 15 ডিসেম্বর 1972 পর্যন্ত এটা ছিল, 1972 পর্যন্ত। অর্থাৎ এইটাকে বলা হয় অস্থায়ী সংবিধান আদেশ। তাহলে অস্থায়ী সংবিধান আদেশ যেটা, এটা মূলত যে তোমার শেখ মুজিবের সেই ঘোষণা যেটা আদেশ হিসেবে তিনি জারি করেছিলেন, এবং এটার বৈশিষ্ট্য আমরা পরে গিয়ে দেখব। এবং এরপরে হচ্ছে আমরা জানি যে তোমরা সংবিধান প্রণয়ন কমিটি একটা সংবিধান বানাইছে এবং সেটা 16 ডিসেম্বর থেকে আমাদের এখানে কার্যকর হয়েছে, এবং ওই সংবিধান দিয়েই আমরা 1972 থেকে পরবর্তীতে 17 বার সংশোধন করে আমরা বর্তমানে আমরা 2025 সালে অবস্থান করছি। তাহলে যাই হোক, এখানে আমরা যে তথ্যগুলো বললাম এগুলো হচ্ছে তোমাদের এই যে তথ্য, এগুলো সামারি। তাহলে সংবিধান হিসেবে আমরা প্রথমে যেটা স্বাধীনতার ঘোষণাপত্র হিসেবে পেয়েছি এটা 26শে মার্চ, আর অস্থায়ী সংবিধান আদেশ 11 জানুয়ারি 1972। তথ্যগুলো মনে রাখবা।
তাহলে প্রথম সংবিধান হিসেবে আমরা এটা পেয়েছিলাম, এটার মেয়াদকাল, এটা জারি করা হয়, এটা তোমরা এটা মনে করার দরকার নাই যে ঘোষণা করছে 26 মার্চ, আবার জারি করছে 10 এপ্রিল। 10 এপ্রিল ওই যে তোমার সংবিধানটা জারি করতে পারে মূলত একটা সরকারের অস্থায়ী, তোমার অস্থায়ী সরকার যেটা, অর্থাৎ আমরা যেটাকে বলি যে প্রবাসী সরকার বা মুজিবনগর সরকার, অস্থায়ী প্রবাসী বা হচ্ছে কি মুজিবনগর সরকার, এই মুজিবনগর সরকারই মূলত এটা কার্যকর করেছে, অর্থাৎ জারি করেছে, অর্থাৎ তাদের কথা হচ্ছে কি এটা জারি করেছে এবং এটা কার্যকর হবে কত তারিখ থেকে? 26 মার্চ থেকে। তাহলে এটা জারি করেছে 10 এপ্রিল, তাহলে আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র এটা জারি করেছে 10 এপ্রিল, এটা আমরা মনে রাখবো। বাকিটা এত বেশি দরকার নেই, তবে অস্থায়ী সংবিধান আদেশটা আমাদের একটু দরকার আছে। 11 জানুয়ারি থেকে 15 ডিসেম্বরের এই সময়ে অস্থায়ী সংবিধান এটা জারি হয়েছে, যেদিনই ঘোষণা দিচ্ছে সেদিন থেকে, অর্থাৎ এটা অবিলম্বে জারি হবে বলে এটাকে উল্লেখ করেছে, অবিলম্বে জারি হবে বলে এটাকে উল্লেখ করেছে। তাহলে অস্থায়ী সংবিধান আদেশের অধীনে কি হয়েছে দেখো, যে অস্থায়ী সংবিধান আদেশের অধীনে শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন এবং পরবর্তীতে তিনি তাজউদ্দিন আহমেদকে সরিয়ে তিনি নিজেই হয়েছেন কি যে তোমার প্রধানমন্ত্রী। তাহলে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে কি শেখ মুজিব অস্থায়ী সংবিধান আদেশ জারি করার মাধ্যমে তিনি নিজেই পদত্যাগ করেছেন, অর্থাৎ 12 জানুয়ারি যে শেখ মুজিব পদত্যাগ করেছেন এবং অন্তর্বর্তী সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি বিচারপতি আবু সাইদ চৌধুরী তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন, পরবর্তীতে তাজউদ্দিন আহমেদকে সরিয়ে শেখ মুজিব হয়েছেন প্রধানমন্ত্রী। তাহলে অস্থায়ী সংবিধান এটা তথ্যটা পরীক্ষায় আসবে না, তবে আমরা মনে রাখবো যে তোমার অস্থায়ী সংবিধান আদেশের মাধ্যমে যে তোমার কি ধরনের সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে, সংসদীয় গণতান্ত্রিক সরকার প্রবর্তন করা হয়েছে। তাহলে পূর্বে ছিল হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার, আর পরবর্তীতে যে তোমার অস্থায়ী সংবিধান আদেশ জারি করার মাধ্যমে সংসদীয় গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। তাহলে আমরা মনে রাখবো কি যে অস্থায়ী সংবিধান আদেশের মাধ্যমে, তাহলে প্রথমে যেই সরকার ছিল কোনটা, মুজিবনগর সরকার, এটা ছিল রাষ্ট্রপতি শাসিত, এটা তো তোমরা প্রথম পত্রে পড়েছো, রাষ্ট্রপতি যে সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি সকল ক্ষমতার মালিক সেটা রাষ্ট্রপতি শাসিত। আর সংসদীয় সরকার বলতে কোনটাকে বোঝায়, যে সরকার ব্যবস্থায় যে তোমার মন্ত্রী পরিষদ বা হচ্ছে প্রধানমন্ত্রী বা হচ্ছে তোমার বিভিন্ন মন্ত্রীরা যারা তারা আইনসভার নিকট দায়ী থাকে, সেটা হচ্ছে সংসদীয় সরকার। তাহলে প্রধানমন্ত্রীর কিন্তু এখানে অনেক ক্ষমতা। তাহলে সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তনের পরে তিনি নিজেই রাষ্ট্রপতি পদ থেকে সরে তিনি প্রধানমন্ত্রী পদ হিসেবে তাকে নিযুক্ত করেছিলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। ঠিক আছে, আমরা এই তথ্যটা জানলাম। পরবর্তী স্লাইডে চলে যায়। এবার হচ্ছে সংবিধান প্রণয়নের আগে যে তোমার একটা অস্থায়ী সংবিধান আদেশ, যেটা সেই অস্থায়ী সংবিধান আদেশের মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে একটা ঘটনা হচ্ছে গণপরিষদ আদেশ। অর্থাৎ গণপরিষদ আদেশ কি, যে অস্থায়ী সংবিধান আদেশ যেটা 11 জানুয়ারি শেখ মুজিব জারি করেছিল, সেখানে কয়েকটা বিষয় আমরা একটু আলোচনা করি। তার মধ্যে একটা হচ্ছে কি যে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বাতিল করে প্রতিষ্ঠা করা হয়েছে কি সংসদীয় সরকার ব্যবস্থা, এটা একটা। দ্বিতীয় হচ্ছে গণপরিষদ। গণপরিষদ কেন? তো শেখ মুজিব বলতেছে যে সংবিধান দরকার আমাদের একটা, তো সংবিধান প্রণয়ন করা তো একক কোনো ব্যক্তির কাজ না, এটা নির্বাচিত প্রতিনিধিদেরকে নিয়ে এই গণপরিষদ কি করতে হবে, যে তোমার প্রতিষ্ঠা করতে হবে। তাহলে এই গণপরিষদের কাজ হচ্ছে সংবিধান প্রণয়ন করা। তাহলে সংবিধান প্রণয়নের লক্ষ্যে 10 এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে। তাহলে গণপরিষদের প্রথম অধিবেশন, তাহলে গণপরিষদ কোন আদেশ বলে এটা তৈরি হয়েছে, সেটা হচ্ছে কি অস্থায়ী সংবিধান আদেশ বলে এটা তৈরি হয়েছে। তাহলে অস্থায়ী সংবিধান আদেশের মাধ্যমে এই গণপরিষদটা প্রতিষ্ঠা হয়েছে 1972 সালে। প্রথম মিটিং বসছে 10 এপ্রিল, গণপরিষদের প্রথম অধিবেশন বসে। গণপরিষদের মূল সদস্য সংখ্যা ছিল এই যে তোমার এত, তবে এই সংখ্যাটা থেকে 66 জন বাদ যাবে এবং টোটাল সংখ্যা হবে 403 জন। কেন 66 জন বাদ গেল? কারণ হচ্ছে 469 জনের মধ্যে, অর্থাৎ 469 আর কি, 66 জন বাদ গেলে 403 জন। কেন? এরা হচ্ছে অনেকে রাজাকার হয়ে গেছিল, অনেকে যুদ্ধে মারা গেছে, আবার অনেকে দেশ থেকে চলে গেছে, অনেকে পাকিস্তানের পৃষ্ঠপোষকতায় তারা গণপরিষদে আসে নাই, আবার অনেকে অসম্মতি জানিয়েছে, অনেকে মারাও গেছিল। এই কারণে বাকি 66 জন বিভিন্ন কারণে গণপরিষদের কর্মতৎপরতা থেকে দূরে ছিল। 403 জন নিয়ে গণপরিষদের কার্যক্রম শুরু হয়। গণপরিষদের সংসদ নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান এবং গণপরিষদের প্রধান সভাপতি ছিলেন মৌলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। তোমরা গণপরিষদ যেহেতু শেখ মুজিবের আমলে, তোমরা এটা মনে করার দরকার নাই যে শেখ মুজিব এটার সভাপতি ছিলেন। তবে সংসদ নেতা, অর্থাৎ আমরা সংসদ যেটা গণপরিষদের যেটা সংসদ নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান ছিলেন, কারণ তিনি তৎকালীন সময়ে প্রধানমন্ত্রী ছিল, এবং গণপরিষদের সভাপতি ছিলেন হচ্ছে মৌলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ। এগুলো মুখস্থ করার দরকার নাই। তোমরা এখন যে এই তথ্যগুলো, এখানে 403 জন, এটা মনে রাখবা। তাহলে গণপরিষদের সদস্য 403 জন, এবং গণপরিষদের প্রথম সভাপতি পরীক্ষায় যদি প্রশ্ন কঠিন করার ইচ্ছা থাকে তাহলে এটা আসবে। তোমাদের প্রথম পত্র যেহেতু সহজ হয়েছে, প্রথম পত্র সহজ হলে মানে দ্বিতীয় পত্র কঠিন হওয়ার এটা সম্ভাবনা থাকে। ওকে, লিঙ্ক দেওয়া আছে। আচ্ছা, এখানে
তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করতেছো যে তোমার কি পিডিএফ কোথায় পাবো? এটা পিডিএফ আমি তোমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপেও দিয়েছি, পেজেও দিয়েছি। হ্যাঁ, তোমরা একটু ক্লাসটা একটু শেয়ার করো তোমাদের টাইমলাইনে, ঠিক আছে প্লিজ? কারণ হচ্ছে স্টুডেন্ট যত বাড়বে তত আমার আগ্রহটা বাড়বে। স্টুডেন্ট কমে গেলে অনেক সময় ইচ্ছে করে না যে খুবই অল্প সংখ্যক স্টুডেন্ট ক্লাস করতেছে, এটা নিজেরই কেমন লাগে। ওকে, যদিও বা তোমাদের প্রস্তুতির একটা ব্যাপার আছে, আমি বলছি যে তোমাদের সময় নষ্ট হয় এমন কিছু আমি করব না। এখানে দেখো, বাংলাদেশের সংবিধান যে গণপরিষদ সেটা তৎপরতা কি, যে তোমার 11ই এপ্রিল ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে 34 সদস্য, তাহলে 11ই এপ্রিল যে তোমার গণপরিষদ একটা সংবিধান প্রণয়ন কমিটি গঠন করে, তাহলে কতই এপ্রিল? তাহলে আমরা কি জানলাম যে হচ্ছে আমরা তারিখগুলো কিভাবে মনে রাখবো? তারিখগুলো মনে রাখা খুবই ইজি। যে আমরা জানি যে 10 এপ্রিল তোমার 1972 সালে, এপ্রিল 1971 সালে যে তোমার অস্থায়ী সরকার বা যেটাকে আমরা প্রবাসী সরকার বা মুজিবনগর সরকার আমরা গঠন করেছিলাম। তো যেই দিন মুজিবনগর সরকার গঠিত হয়েছে ঠিক তার এক বছর পরে 10 এপ্রিল 1972 সালে গড়ে তোলা হয়েছে মূলত গণপরিষদের প্রথম অধিবেশন। তাহলে গণপরিষদের প্রথম অধিবেশন বসে কখন? তো গণপরিষদের প্রথম অধিবেশন বসে, গণপরিষদ অধিবেশন এটা বসে মূলত যে তোমার 10 এপ্রিল 1972 সালে। তারা 11ই এপ্রিল 1972 সালে কি করেছে? একটা কমিটি গঠন করেছে, যে কমিটির নাম হচ্ছে কি সংবিধান প্রণয়ন কমিটি। সদস্য সংখ্যা ছিল 34 জন। সভাপতি কে ছিল? সভাপতি ছিল হচ্ছে ডক্টর কামাল হোসেন। এবং এর পরের তথ্যগুলো আমরা আর একটু জানার চেষ্টা করি। যেমন ধরো 34 সদস্যের মধ্যে 33 জন ছিলেন আওয়ামী লীগ দলীয় গণপরিষদ সদস্য, একজন ছিল হচ্ছে বিরোধী দলীয়, যাকে আমরা বলি যে তোমার শ্রী সুরঞ্জিত সেনগুপ্ত। তাহলে আমরা মনে রাখবো যে তোমার ন্যাশনাল আওয়ামী পার্টি থেকে, ন্যাশনাল আওয়ামী ন্যাপ, হ্যাঁ, ন্যাশনাল আওয়ামী পার্টি থেকে শুধুমাত্র একজন বিরোধী দলীয় সুরঞ্জিত সেনগুপ্ত, একমাত্র মহিলা সদস্য গণপরিষদের, যাকে আমরা প্রায় সময় পরীক্ষায় আসতে দেখি, তিনি হচ্ছে বেগম রাজিয়া বানু। কে? বেগম রাজিয়া বানু, একজন মহিলা সদস্য বেগম রাজিয়া বানু। এই খসড়া সংবিধান প্রথম বৈঠক বসে 17ই এপ্রিল। কেন 17ই এপ্রিল? ওই যে আমরা সংবিধান প্রণয়ন কমিটির প্রথম গঠিত হয়েছে এটা, যেটাকে আমরা সভাপতি ডক্টর কামাল হোসেনকে করে যেটা করে 10 এপ্রিলের পরে 17ই এপ্রিল হচ্ছে মুজিবনগর সরকার যে শপথ নিয়েছিল, সেই শপথ দিন যেদিন 1 বছর পূর্তি হবে, অর্থাৎ 1972-এ যেদিন 1 বছর পূর্তি হবে, অর্থাৎ 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়েছে, 17 এপ্রিল শপথ গ্রহণ করেছে 71-এ। তো 1 বছর পূর্তি উপলক্ষে যে তোমার পরবর্তীতে যে সংবিধান প্রণয়ন কমিটি কি করে, যে তোমার প্রথম বৈঠক বসে। খসড়া কমিটি সর্বমোট 47টি বৈঠক 300 ঘন্টা ব্যয় করে তাদের খসড়া অনুমোদন করে। এটা পরীক্ষায় আসবে না। 10 জুন কমিটি প্রাথমিক খসড়া প্রণয়ন করে। তাহলে 10 জুন প্রাথমিক খসড়া প্রণয়ন করে। তো পরবর্তীতে এটা কমিটি শেষ বৈঠকে খসড়া চূড়ান্ত করে, অর্থাৎ 11ই এপ্রিল সেটা চূড়ান্ত করে। এবং সর্বশেষ যে তোমার 4 নভেম্বর, তোমরা জানো যে 4 নভেম্বর সংবিধানের তৃতীয় এবং সর্বশেষ পাঠ শেষ হয়, এবং এই কারণে 4 নভেম্বরকে বলা হয় সংবিধান দিবস। আমরা মনে রাখবো। তাহলে সংবিধান দিবস কত তারিখ? বাংলাদেশ সংবিধান দিবস হচ্ছে 4 নভেম্বর 1972-এ এটা মূলত সর্বশেষ বসা হয়েছিল, যার কারণে 4 নভেম্বরকে বলা হয় সংবিধান দিবস। 72-এর 15 ডিসেম্বর সংবিধান হস্তলিপি সংরক্ষণে গণপরিষদের সদস্যদের স্বাক্ষর গৃহীত হয়। তাহলে স্বাক্ষর গৃহীত হয় 15 ডিসেম্বর, 16 ডিসেম্বর সেটা কার্যকর হয়। তাহলে আমরা টোটাল ওভারঅল যে চিত্রটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কি, যে তোমার গণপরিষদ গঠিত হয়েছিল এবং গণপরিষদের সদস্য সংখ্যা ছিল 403 জন, এবং তারা মিটিং বসছে, মূলত প্রথম বৈঠক বসেছে 10 এপ্রিল। 11ই এপ্রিল তারা একটা সংবিধান প্রণয়ন কমিটি গঠন করে, যেখানে 34 সদস্য, সেখানে সভাপতি ছিলেন ডক্টর কামাল হোসেন, একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিল সুরঞ্জিত সেনগুপ্ত, মহিলা সদস্য ছিল বেগম রাজিয়া বানু। এবং এই যে সংবিধান প্রণয়ন কমিটি তারা বৈঠক শুরু করে 17 এপ্রিল, এবং 17 এপ্রিল থেকে তারা ধারাবাহিকভাবে 300 ঘন্টার তারা আলাপ করে, এবং পরবর্তীতে যে তোমার 16 ডিসেম্বর এসে সেটা সংবিধান আকারে কার্যকর হয়। তবে সংবিধানটা গৃহীত হয়েছে গণপরিষদে 4 নভেম্বর। তবে সেই দিনেই কেন তারা কার্যকর করলো না? কারণ বাংলাদেশ বিজয়ের 1 বছর পূর্তি উপলক্ষে সেটা হয়েছে। ওকে, তো যে সংবিধানটা আমরা 1972-এ দেখি, সেই সংবিধানের কিছু বৈশিষ্ট্য আছে। যে প্রথম প্রস্তাবনা ছিল একটা, অনুচ্ছেদ ছিল 153টা, পরীক্ষায় এমসিকিউতে আসতে পারে। এবং এই পর্যন্ত সংবিধান সংশোধনী হয়েছে 17 বার, পরীক্ষায় আসবে না কারণ সংশোধনী তোমাদের নাই। নাও আসতে পারে, আসতেও পারে, আবার নাও আসতে পারে। 11 ভাগ, কয়টি ভাগ রয়েছে? 11 ভাগ। তফসিল হচ্ছে প্রতিষ্ঠাকালীন সংবিধান যেদিন, মানে 1972-এর যে সংবিধান ছিল সেই সংবিধানের তফসিল ছিল হচ্ছে 4টি।
তো পরবর্তীতে আওয়ামী লীগ আমলে এটা 60টিতে রূপান্তরিত করা হয়। পরবর্তীতে এই অন্তর্বর্তীকালীন সরকার এসে সেটা আবার সংশোধন করে বাতিল করেছে, অর্থাৎ বাতিল করেছে, তফসিলগুলো বাতিল করেছে। এখন বর্তমানে 4টি। তারপরেও আমরা জাস্ট মনে রাখবো হচ্ছে কি যে তোমার তফসিল ছিল 1972-এ। আমরা যেহেতু 72-এর সংবিধান পড়তেছি, তাহলে 4টি তফসিল ছিল, মূলনীতি 4টি, এটা আমরা মনে রাখবো। তাহলে মূলনীতি কয়টি? 4টি। আচ্ছা, এবার আসি বাংলাদেশের সংবিধানটা কেমন আসলে। পরীক্ষায় সিকিউ আসবে এই জায়গায়। পরীক্ষায় তোমার মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এমসিকিউ, অর্থাৎ এমসিকিউ এর মধ্যে বহুপদী আসে না, বহুপদী যেটা নিয়ে তোমরা সবচেয়ে বেশি কনফিউশন হয়ে যাও, সেটা হচ্ছে এখান থেকে আসবে। ঠিক আছে? ওকে, আপনাদের কতগুলা হইছে? আমি আচ্ছা, দশম অধ্যায় ছাড়া আর বাকি সবগুলো পড়াবো। আচ্ছা ঠিক আছে। দ্বিতীয় পত্রের জাস্ট সাজেশনের পিডিএফ দিছে, এই শিটগুলোর পিডিএফ দেয় নাই। আচ্ছা, এই শিটগুলোর পিডিএফ। তফসিল, আচ্ছা, এরপরে হচ্ছে তফসিল। আচ্ছা, আচ্ছা, তোমাদের কমেন্টস আমি একটু দেখি যে তোমাদের আসলে কিরকম তোমরা চাচ্ছ, যে এইরকম যে এরকম পড়াচ্ছি এরকম তোমরা চাচ্ছ, নাকি অন্য কোনো ওয়েতে আমি পড়াই, সাজেশন পড়াই বা এই টাইপস এর কিছু তোমরা আমাকে বলো। এইভাবে ধরে ধরে পড়াবো, নাকি হচ্ছে তোমরা আমাকে বলবা যে কিভাবে পড়ালে তোমরা উপকৃত হবে? বলো, তোমরা এইভাবে পড়াবো নাকি হচ্ছে তোমরা নিজেরাই হচ্ছে একটা বলবা আমি এইভাবে পড়ালে তোমরা উপকৃত হচ্ছ কিনা? তফসিল হচ্ছে তফসিল যে কি সেটা জিজ্ঞেস করতেছে। সংবিধানের সাথে যুক্ত একটা বিশেষ ধরনের ঘোষণা বা বিশেষ ধরনের বিষয়বস্তু, যেটা সংবিধানের মধ্যে আলাদাভাবে সংযুক্ত করা হয়েছে তফসিল আকারে। ঠিক আছে, এভাবেই পড়ানো আছে, এভাবেই ঠিক আছে। বই যে অধ্যায় কয়টা ভাই, বইয়ে যে অধ্যায় কয়টা? আচ্ছা, পড়ান ভাই। আচ্ছা ঠিক আছে, না স্যার ঠিক আছে, চালিয়ে যান। আচ্ছা, দশম অধ্যায় ছাড়া পড়াবে। আচ্ছা, আজকে কি সম্পূর্ণ বই পড়া শেষ? দশম অধ্যায় ছাড়া পড়াবো। দশম অধ্যায়টা পড়াবো না আমি, কারণ দশম অধ্যায় গতকালকেই তোমাদেরকে পড়ে ফেলতে বলেছিলাম, এবং আমার পড়ানোর ইচ্ছা ছিল। আমি আসলে বললাম না, আমি আসলে অসুস্থ, বলতে গেলে গলা ব্যথা, প্রচন্ড পরিমাণে গলা ব্যথা। আমি এখন কথা বলছি দেখে একটু হচ্ছে গলা ব্যথা কমছে, কিন্তু এটা তো আসলে কষ্টকর। ওকে, আচ্ছা ঠিক আছে, এইভাবেই পড়াই তাহলে। ঠিক আছে, আমরা এখন ক্লাস করাইছি হচ্ছে মাত্র 26 মিনিট। ঠিক আছে, আমি আমার ইচ্ছা আছে যে এটা আগামী 15 মিনিট আমি শেষ করব। খুব সংক্ষেপে আমি বলবো, লিখিত মানে হচ্ছে লিখিত আকারে থাকলে, বাংলাদেশের সংবিধান লিখিত। দুষ্পরিবর্তনীয় কি, এটা নিয়ে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে দুষ্পরিবর্তনীয় কি, সেটা ব্যাখ্যা করো। দুষ্পরিবর্তনীয় মানে হচ্ছে বাংলাদেশের সংবিধানে বলা আছে যে তোমার সহজে সংবিধান পরিবর্তন করা যাবে না। তাহলে কিভাবে করতে হবে? যে সংসদ সদস্য যারা আছে, সংসদ সদস্য, তাহলে তোমরাই আমাকে বলো বাংলাদেশের সংসদ সদস্য কতজন? বলছে সংবিধানের মধ্যে বলছে যে সংসদ সদস্যদের 2/3 ভোটে, 2/3 মানে হচ্ছে 3/2 অংশ। হ্যাঁ, সংসদ সদস্যদের 2/3 ভোটে, অর্থাৎ সংবিধানের কোনো কিছু পরিবর্তন করা যাবে। তার মানে কি, সংসদ সদস্য কতজন? 350 জন। এর মানে বুঝো তো, এর মানে হচ্ছে, অর্থাৎ এটা এর 2/3 মানে 3/2, এটা দিয়ে এটাকে কাটলে, এটা দিয়ে গুণ করলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটাই হচ্ছে সংখ্যা। অর্থাৎ ধরো কোনো একটা সরকার যদি সংবিধান পরিবর্তন করতে চায়, তাহলে সরকার সংবিধান পরিবর্তন করার জন্য 350 জনের মধ্যে 2/3 ভোট লাগবে। এটাই বলছে দুষ্পরিবর্তনীয়তা। তাহলে দুষ্পরিবর্তন মানে সহজে পরিবর্তন করা যাবে না, এবং সংবিধান পরিবর্তন করতে গেলে এদের ভোট লাগবে। অর্থাৎ হচ্ছে তারা যদি বলে ঠিক আছে পরিবর্তন করো, তাহলে করা যাবে। সংবিধানের পরিচালনার মূলনীতি, 4টা মূলনীতি আছে। কয়টা মূলনীতি আছে বাবুরা? 4টা মূলনীতি। হ্যাঁ, এই যে মূলনীতি কয়টা? 4টা। 1, জাতীয়তাবাদ। ওকে। 2, তোমার সমাজতন্ত্র, সমাজতন্ত্র। 3, গণতন্ত্র। 3 কি? গণতন্ত্র। আর একটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। তাহলে এই যে আমরা বললাম, এগুলো হচ্ছে তোমার কি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এগুলো নিয়ে আমি তোমাদেরকে একটু পরেই বলবো, এগুলো বিস্তারিত বলবো। মৌলিক অধিকার, সংবিধানের 26 থেকে 47-এর ক, মৌলিক অধিকার। এককেন্দ্রিক শাসন, ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী, ঢাকা, এবং একটি মাত্র কেন্দ্রীয় সরকার থাকবে। কয়টি মাত্র কেন্দ্রীয় সরকার? একটি মাত্র কেন্দ্রীয় সরকার থাকবে। ওকে।
তাহলে একটি মাত্র কেন্দ্রীয় সরকার থাকবে, এটা বলছে, এটাই হচ্ছে এককেন্দ্রিক সরকার। সংবিধানের মধ্যে বলা আছে প্রজাতন্ত্র, বাংলাদেশ সরকার হবে যে তোমার রিপাবলিক কান্ট্রি। রিপাবলিক মানে হচ্ছে এখানে রাষ্ট্রপতি থাকবেন, রাষ্ট্রপতি জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে নির্বাচিত হবে। তাহলে যেই সরকার ব্যবস্থায় যে তোমার রাষ্ট্রপতি জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে নির্বাচিত হয়, তবে প্রজাতন্ত্রের মানেই কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা, যেখানে গণতন্ত্র থাকবে সেখানে প্রজাতন্ত্র থাকবে, এর বাইরে থাকবে না, ঠিক আছে। এরপরে হচ্ছে কি সংবিধানের প্রাধান্য। তো বাংলাদেশে এমন কোনো আইন তৈরি করা যাবে না যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে এমন কোনো আইন বানানো যাবে না যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়। সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য, এমন কিছু মৌলিক বিধানাবলী আছে যেগুলো সংশোধন কেউ করতে পারবে না। সংসদীয় গণতন্ত্র, তার মানে এখানে একটা পার্লামেন্ট থাকবে, সংসদ থাকবে, এবং সংসদীয় হচ্ছে সর্বভৌমিক ক্ষমতার অধিকারী, এবং রাষ্ট্রের জনগণরা গণতন্ত্র ভোগ করবে। ন্যায়পাল, সংবিধানের ৭৭ নম্বর অনুচ্ছেদে যে তোমার ৭৭ নম্বর কি অনুচ্ছেদে বলা আছে কি যে বাংলাদেশে একটা ন্যায়পাল পদ থাকবে। ন্যায়পাল কি? ন্যায়পাল হচ্ছে ন্যায়ানুগ বিধান করার জন্য একটা পদ, যেটা সাংবিধানিক পদ। সর্বজনীন ভোটাধিকার মানে হচ্ছে আমাদের দেশের জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে 18 বছর হলে সবাই ভোট দিতে পারবে। দেশে মালিকানার নীতি হচ্ছে 3 ধরনের, ব্যক্তি মালিকানা, এরপরে আছে হচ্ছে আমাদের তোমার সমবায় মালিকানা, এবং হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা। সমবায় মালিকানা জিনিসটা কি? সমবায় মালিকানা হচ্ছে যেখানে কয়েকজন ব্যক্তি মিলে সম্পত্তির মালিক হয়, আর হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা সকল সম্পত্তির মালিক হচ্ছে রাষ্ট্রের জনগণ। তাহলে কয় ধরনের মালিকানার নীতি রাখছে? 3 ধরনের, একটা হচ্ছে ব্যক্তির, আর একটা হচ্ছে সমবায় বা একটা গ্রুপের, আর একটা হচ্ছে কি রাষ্ট্রীয় মালিকানা, রাষ্ট্রের সকল নাগরিকের। জনগণের সার্বভৌমত্ব, এখানে জনগণই সকল ক্ষমতার মালিক। এক কক্ষ বিশিষ্ট আইনসভা, আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। আমাদের দেশের আইনসভার নাম কি? জাতীয় সংসদ। অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার, রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকই অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে যে তোমার সমান হবে, ঠিক আছে। ন্যায় বিচার মানে কি? রাষ্ট্রের সকল ক্ষেত্রে এই যে অর্থনৈতিক ও সামাজিক অধিকার ভোগ করার ক্ষেত্রে সবাই সমান বলে বিবেচনা করা হয়েছে। এই যে বৈশিষ্ট্যগুলো বললাম, এটা থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে, বহুপদী প্রশ্ন এবং তোমাদের সিকিউ প্রশ্ন। নোসাইবা নোসো বলতেছে যে তোমার, আচ্ছা নোসাইবা যেটা বলতেছে যে পিডিএফটা দেন, কোথায় দিব? আগে ক্লাসগুলো করো, ঠিক আছে, আগে ক্লাসগুলো করো, বুঝতে পারছো? হ্যাঁ, ক্লাসগুলো করো। পিডিএফ দিয়ে তুমি তো আর এখানে ব্যাখ্যাগুলো পাবে না, পিডিএফ এর মধ্যে তো ব্যাখ্যাগুলো নাই। ওকে, এবার আসি হচ্ছে সংবিধানের যে প্রস্তাবনা। কয়টা প্রস্তাবনা ছিল? একটা প্রস্তাবনা। এবং প্রস্তাবনার মূল বিষয় হচ্ছে যে যারা আমাদের জনগণ যারা ছিল তারা যে ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্রের উপর ভিত্তি করে এটা হয়েছে। আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হবে গণতান্ত্রিক পদ্ধতিতে সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা, যেখানে সকল নাগরিক তাদের আইনের শাসন, মৌলিক মানবাধিকার ও রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সাম্য সুবিধা নিশ্চিত হবে। গেল। এবার রাষ্ট্রীয় পরিচালনার মূলনীতি। আমাদের সংবিধানের যে 72-এ যে তোমার প্রস্তাবনা আছে সেখানে 4টি মূলনীতির কথা বলছে। এটা 4টা মূলনীতি। আমরা আর একটু ডিপে চলে যাই যে 4টা মূলনীতি হচ্ছে জাতীয়তাবাদ 9ম অনুচ্ছেদ, সমাজতন্ত্র 10ম অনুচ্ছেদ, গণতন্ত্র তোমার কি 11 অনুচ্ছেদ, ধর্মনিরপেক্ষতা যে তোমার কি 12তম অনুচ্ছেদে। তাহলে এই যে তোমার আমি একটু আগে যে নিরপেক্ষতা বললাম, এখন তাহলে আমরা এখানে লিখি 9ম, 10ম, 11 এবং কি 12। ওকে, তাহলে এই যে অনুচ্ছেদগুলো বললাম এখান থেকে একটা এমসিকিউ থাকতে পারে। এবার আসছে হচ্ছে জাতীয়তাবাদ কি, সমাজতন্ত্র কি, গণতন্ত্র কি, ধর্মনিরপেক্ষতা কি। আমরা এখানে জাতীয়তাবাদ বলতে যেটা বুঝি সেটা হচ্ছে কি বাঙালি জাতীয়তাবাদ, অর্থাৎ বাংলাদেশের নাগরিকরা সংস্কৃতির দিক থেকে, ভাষার দিক থেকে এবং হচ্ছে বিভিন্ন দিক থেকে যে রাষ্ট্রের সব নাগরিকই হচ্ছে প্রায় সমান, এজন্য এটা হচ্ছে তোমার জাতীয়তাবাদের দিক থেকে বলছে যে বাঙালি জাতীয়তাবাদ, বাঙালিরা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী। হ্যাঁ, এরপরে দ্বিতীয়ত হচ্ছে সমাজতন্ত্র এবং শোষণমুক্তি। সমাজতন্ত্র মানে হচ্ছে কি যে শোষণ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা, অর্থাৎ হচ্ছে যেটা আমরা প্রস্তাবনার মধ্যে পেয়েছিলাম যে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকই সমান এবং রাষ্ট্রের সুযোগ সুবিধা ভোগের ক্ষেত্রে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকই অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে সমান অধিকার ভোগ করবে এবং রাষ্ট্রের মধ্যে শোষণ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করাই হচ্ছে এই সমাজতন্ত্রের অন্যতম লক্ষ্য। গণতন্ত্র মানবাধিকার, যে বাংলাদেশের 11 নম্বর অনুচ্ছেদে বলা আছে সংবিধানে যে বাংলাদেশ হবে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের মালিক, তাহলে কে?
রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ এবং জনগণই যে তোমার শাসন ক্ষমতার অধিকারী। ধর্মনিরপেক্ষতার মানে কিন্তু ধর্মহীনতা নয়। ধর্মনিরপেক্ষতার মানে হচ্ছে ধর্ম জাতপাত নির্বিশেষে সবাই সমানভাবে ধর্ম পালনের অধিকার পাবে, এটাই হচ্ছে ধর্মনিরপেক্ষতা। এরপরের টপিকে চলে যায়। 2011 সালে যে সংবিধান, সেটার মধ্যে কিছু সংশোধনী আনা হয়েছে। সংশোধনীর মাধ্যমে ধর্মনিরপেক্ষতাকে ব্যাখ্যা করতে গিয়ে বলছে যে সর্বপ্রকার সাম্প্রদায়িকতা বিলুপ্ত করা হবে, রাষ্ট্র কর্তৃক কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দেওয়া হবে না, রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় অপব্যবহার করা যাবে না, কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তাহার নিপীড়ন বিলোপ করা হইবে। অর্থাৎ হচ্ছে ধর্ম নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি বাংলাদেশ সংবিধানের মধ্যে রাখা হয় নাই। ব্যক্তির মালিকানার নীতির যেগুলো কথা বললাম, মালিকানার নীতি, যে রাষ্ট্রীয় মালিকানা, সমবায় মালিকানা এবং ব্যক্তিগত মালিকানা, এগুলো আমি বললাম। রাষ্ট্রীয় মালিকানা মানে রাষ্ট্রের সকল সম্পত্তির মালিক রাষ্ট্রের জনগণ। আর সমবায় মালিকানা মানে হচ্ছে যেখানে একটা গোষ্ঠী বা এক গ্রুপ যারা একত্রিত হয়ে চুক্তির মাধ্যমে তারা একত্রিত হয়ে মূলত সম্পদের মালিক হতে পারবে। আর এটা হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা, রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকই এই সম্পত্তির মালিক। ঠিক আছে, সংশোধনী নাই পরীক্ষায়, সংশোধনী তোমাদের নাই, সংশোধনী তোমাদের নাই। কৃষক ও শ্রমিকদের জন্য নীতি রাখা হয়েছে। কৃষক ও শ্রমিকদের জন্য, অর্থাৎ কৃষকরা তাদের ন্যায্য যে কি পাওয়ার কথা, যে তোমার তাদের যে কৃষি পণ্যের যে ন্যায্য অধিকার পাওয়ার কথা সেটা তারা পাবে। এবং এর পাশাপাশি আরো কিছু তোমার, যেমন ধরো হচ্ছে তোমার মৌলিক প্রয়োজনের ব্যবস্থার কথা বলছে। মৌলিক প্রয়োজনের ব্যবস্থা, অর্থাৎ মৌলিক প্রয়োজনের ব্যবস্থা বলতে বিশেষ করে তারা কর্ম, তারপরে হচ্ছে তোমার বিশ্রাম, বিনোদন, এবং হচ্ছে তোমার বিভিন্ন সময় যে বিভিন্ন জন বেকার হয়ে যায়, পঙ্গু হয়ে যায়, হ্যাঁ, মৌলিক প্রয়োজন মানে বুঝছো তো, যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই যে প্রয়োজনগুলো থেকে, মানে প্রয়োজনগুলোর জন্য রাষ্ট্র আমাদেরকে যথাযথ ব্যবস্থা নিয়ে আমাদেরকে প্রদান করবে। গ্রামীণ উন্নয়ন কৃষি বিপ্লবের জন্য সংবিধানের মধ্যে ধারা রাখা হয়েছে। যেমন গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লবের ক্ষেত্রে কোনো ধরনের শহর এবং নগরের মধ্যে যে বৈষম্য সেটা রাখা যাবে না। এগুলো তোমাদের এত বেশি পড়ার দরকার নাই। তবে এখানে জীববৈচিত্র্য সংরক্ষণের যদি পরীক্ষায় আসে যে তোমার পার্ক, তারপরে হচ্ছে ইকো পার্ক, তারপরে হচ্ছে সাফারি পার্ক, এগুলো কেন আসলে সংরক্ষণ করা হয়েছে, তার কারণ হচ্ছে সংবিধানের মধ্যে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের কথা বলা আছে। তো আরেকটা হচ্ছে কি জনস্বাস্থ্য ও নৈতিকতা। যেমন ধরো কোভিডের সময় কেন হচ্ছে তোমার সরকার, তোমার কোভিড-19 সময় সরকার কেন হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা করেছিল, কারণ হচ্ছে জনস্বাস্থ্য ও নৈতিকতা এই সংবিধানের মধ্যে আছে। তো প্রাথমিক শিক্ষা, অর্থাৎ প্রাথমিক শিক্ষা যে ক্লাস 5 পর্যন্ত, পঞ্চম শ্রেণী পর্যন্ত যে ফ্রিতে সরকার সবকিছু দিচ্ছে, কেন দিচ্ছে, কারণ সংবিধানের মধ্যে অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার কথা বলা আছে। সুযোগের সমতা, নারী পুরুষের মধ্যে সুযোগের সমতা। আর ক্ষুদ্র নিগোষ্ঠীদের অধিকার রক্ষায় উপজাতি ও ক্ষুদ্র নিগোষ্ঠীদের বিষয়ে ক্ষুদ্র জাতিসত্তা ও নিগোষ্ঠীর সম্প্রদায়ের সংস্কৃতি রক্ষার কথা বলা হয়েছে। এই জন্য বাংলাদেশের বিভিন্ন এলাকায় সাংস্কৃতিক যে তোমার সম্প্রদায়গুলোর, অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠীর যে বিভিন্ন ধরনের ক্ষুদ্র জাতিসত্তার যে নিদর্শনগুলো রয়েছে, অর্থাৎ অতীত ইতিহাস থেকে শুরু করে সংস্কৃতি, সবকিছু সংরক্ষণের কথা বলা আছে। অধিকার ও কর্তব্য রূপে কর্ম নাগরিক, অর্থাৎ প্রত্যেকটা নাগরিকের কিছু অধিকার আছে, আবার কিছু কর্তব্য আছে। এবং নাগরিক ও সরকারি কর্মচারীদের কিছু কর্তব্য আছে। নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগের পৃথকীকরণ, অর্থাৎ বাংলাদেশের বিচার বিভাগ সংবিধান অনুযায়ী যে তোমার পৃথক করা হয়েছে। তাহলে বিচার বিভাগ, সরকারের যে 3টি বিভাগ থাকে না, আইন, শাসন ও বিচার বিভাগ, সেখান থেকে বলা হয়েছে সংবিধানে যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ সম্পূর্ণ পৃথক থাকবে। জাতীয় সংস্কৃতি সংরক্ষণের বিষয়ে নির্দেশনা আছে। যেমন ধরো জাতীয় সংস্কৃতি সংরক্ষণ, বাংলাদেশের জাতীয় স্মৃতি নিদর্শন সংরক্ষণ, যেমন ধরো বাংলাদেশের যে শহীদ মিনার আছে, স্মৃতিসৌধ আছে, এবং হচ্ছে বাংলাদেশের যে বিভিন্ন স্মৃতি নিদর্শনগুলো আছে সেগুলো সংরক্ষণের কথা বলা আছে সংবিধানে। বলছে যে এগুলো কেউ যদি ভাঙে তাহলে সে সংবিধান লঙ্ঘন করেছে বলে ধরা হবে। আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা এবং হচ্ছে কি সংহতি উন্নয়ন, অর্থাৎ বিশ্বের যে কোনো দেশের সাথে শান্তি, নিরাপত্তা ও সংহতি বা পারস্পরিক বোঝাপড়া, এটার ক্ষেত্রে বাংলাদেশ অবশ্যই সহযোগিতা করবে। এরপরে আরো কিছু বিষয় আছে, যেমন মৌলিক অধিকারের কথা আছে, যে সংবিধানের 26 থেকে 47 ক, এই যে তোমার ধারাগুলো রয়েছে, এগুলো হচ্ছে মৌলিক অধিকার। মৌলিক অধিকার কি? মৌলিক অধিকার হচ্ছে রাষ্ট্র প্রদত্ত যে সুযোগ সুবিধা নাগরিকের ব্যক্তিত্ব বিকাশে, নাগরিকের উল্লেখ করলেই তবে সেটা মৌলিক অধিকার। বুঝতে পারছো? তাহলে নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের জন্য রাষ্ট্র প্রদত্ত যে সুযোগ সুবিধা সেটাই মৌলিক অধিকার। তাহলে আমরা এটা জানলাম। তো মৌলিক অধিকার হচ্ছে নাগরিক জীবনের ব্যক্তিত্বের বিকাশের যেসব অপরিহার্য শর্তাবলী, যা সার্বভৌম সংবিধান সন্নিবেশিত ও সরকারের পক্ষে অলঙ্ঘনীয়। সরকার তাহলে কোনগুলো লঙ্ঘন করতে পারবে না? মৌলিক অধিকার লঙ্ঘন করতে পারবে না। যেমন ধরো আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে, সমাবেশ করার অধিকার, মিছিল মিটিং করার অধিকার, রাজনৈতিক দল করার অধিকার, বেঁচে থাকার জন্য যে প্রয়োজনীয় খাদ্য, বস্ত্র, বাসস্থান,
এর পাশাপাশি হচ্ছে শিক্ষা এবং হচ্ছে চলাফেরার ক্ষেত্রে এই যে তোমার বিভিন্ন মৌলিক অধিকারগুলো আমরা একটু পরেই পাবো। 26 থেকে 47 ক এগুলো হচ্ছে মৌলিক অধিকার। তাহলে মৌলিক অধিকার কাকে বলে এটা সংজ্ঞা আছে এখানে, এটা মুখস্থ করে নিবা। এই যে আবার একটু আমি বলতেছি যে এই সব সুযোগ সুবিধা আমাদেরকে নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে কি যে তোমার অপরিহার্য, সেগুলো হচ্ছে মৌলিক অধিকার। এগুলো ছাড়া একজন মানুষ বেঁচে থাকতে পারে না। সংবিধানের 3য় অধ্যায়ের অর্থাৎ 3য় ভাগের 26 নম্বর অনুচ্ছেদে মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্য আইনকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে। তার মানে হচ্ছে মৌলিক অধিকার খর্ব করে এমন কোনো আইন তৈরি করা যাবে না। এরপরে হচ্ছে মৌলিক অধিকারগুলো কি, আইনের দৃষ্টিতে সবাই সমান, ধর্ম কারণে কাউকে বৈষম্য করা যাবে না, সরকারি নিয়োগ লাভের ক্ষেত্রে সবাই সমান। তাহলে এই যে আমরা চাকরি, সরকারি চাকরির নিয়োগের লাভের ক্ষেত্রে সবাই কি হবে, সমান বলে গণ্য হবে। তো উপাধি ও সম্মান ভূষণের বিলোপ সাধন করা হয়েছে এবং আইনের আশ্রয় লাভের অধিকার সবার সমান। জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার, গ্রেপ্তার ও আটক সম্পর্কে জবরদস্তি শ্রম নিষিদ্ধ করা হয়েছে। বিচার ও সম্পর্কের রক্ষণ এবং চলাফেরার স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, চিন্তা ও বিবেকের স্বাধীনতা, পেশা ও বৃত্তির স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, সম্পত্তির অধিকার, গৃহ যোগাযোগ গোপনীয়তা রক্ষার অধিকার। তাহলে কেউ যদি কারো গৃহের মধ্যে ঢুকে, মানে ঘরের মধ্যে ঢুকে যদি তার গোপনীয়তা লঙ্ঘন করে, তাহলে সেটা মৌলিক অধিকারকে লঙ্ঘন করেছে বলে ধরে নেওয়া হবে। এরপরে আমার এটা ভালো লাগছে যে তোমরা সবাই ক্লাসের মধ্যে যুক্ত আছো। এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে তোমাদের এখান থেকে সিকিউতে থাকতেও পারে, আবার হচ্ছে তোমার বহুপদী প্রশ্নেও থাকতে পারে। এই যে তোমার নিচের কোন বিষয় মৌলিক অধিকারের সাথে সম্পর্কযুক্ত, তখন এখান থেকে ধরো গ্রেপ্তার ও আত্ম সম্পর্কে রক্ষা কবচ দিল, তারপরে দিল কি তোমার চলাফেরার স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, এগুলো দিল। তাহলে বহুপদী প্রশ্নের মধ্যে এগুলো উত্তর, এই কোনগুলো নিচের কোনটি উত্তর, এটা এরকম প্রশ্ন আসে। মৌলিক অধিকারের বলবৎ অর্থাৎ রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানই মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখবে। শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন, কিছু কিছু ক্ষেত্রে মৌলিক অধিকারের পরিবর্তন রাখা হয়েছে। আমরা এখানে জানি যে চলাফেরা ও সমাবেশের স্বাধীনতা, এখন তুমি চলাফেরা ও সমাবেশের স্বাধীনতা, যেমন ধরো তোমরা 25 বেচের শিক্ষার্থীরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছো, রাস্তাঘাট বন্ধ করে দিয়েছো কিছুদিন আগে, তো এটাতে আসলে বাকিদের অসুবিধা হচ্ছে কিনা? যেমন ধরো তুমি সমাবেশের স্বাধীনতা তোমাকে দিয়েছে, কিন্তু তুমি আরেকজনের স্বাধীনতা হরণ করতে পারো না। যেমন ধরো তুমি সমাবেশ করতে গিয়ে রাস্তাঘাট ব্লক করে দিছো, আরেকজনের চলাফেরায় স্বাধীনতা খর্ব করছো, তাহলে এই ধরনের স্বাধীনতা তোমাকে দেওয়া হয় নাই। যদি মেজরিটি চাই তাহলে সমাবেশ করতে পারো, মেজরিটি না চাইলে তুমি আরেকজনের চলাফেরায় বিঘ্নিত ঘটিয়ে বেশি দীর্ঘ সময় ধরে তুমি কোনো সমাবেশ করতে পারবে না। এই জন্য বলছে যে শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে কি অধিকারের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসবে। তো তার মানে হচ্ছে তুমি চাইলেও সমাবেশ করে রাস্তাঘাট আটকে রেখে দিতে পারবে না। এরপর হচ্ছে দায় মুক্তি বিধানের ক্ষমতা এবং হচ্ছে কতিপয় আইনের হেফাজত, অর্থাৎ এই আইনগুলো হেফাজত করার জন্য সেখানে আইন রাখা হয়েছে। এইটাই হচ্ছে তোমাদের অধ্যায়, পৌরনীতির 4র্থ অধ্যায়, ঠিক আছে? তো আমি তোমাদের কাছ থেকে একটু জানতে চাই যে তোমরা এই যে অধ্যায়টা আমি তোমাদেরকে পড়ালাম, টানা 17 কি বলছে, টানা 17 দিন এই অধ্যায় পড়ছিলাম টেস্ট পরীক্ষার আগে। আমার টেস্ট পরীক্ষার 2টা প্রশ্ন হয়েছিল সৃজনশীল অধ্যায় থেকে, আমার একটাও মনে নাই, লিখতে পারি না এই অধ্যায় থেকে। কেন সিয়াম? এটা তো খুবই সহজ। যাই হয়ে যাক, এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন দিব না কেন? তুমি এই প্রশ্ন, আচ্ছা এই প্রশ্ন থেকে তুমি সৃজনশীল না দিলে লিখবা কোনগুলো থেকে? এগুলো দিয়ে সবচেয়ে সহজ। ভাইয়া একটু আস্তে পড়ান, একটু আস্তে। রাফি, পরীক্ষা কালকে। এটা কে বলছে এই অধ্যায় থেকে প্রশ্ন দিবে না? এটা আচ্ছা, না দিলে সমস্যা নেই, কিন্তু বাকি অধ্যায়গুলো পারো তো? হ্যাঁ, ভদ্রলোক মনে হয় হচ্ছে অধ্যায়টা পড়ে নাই। এটা তো উপমা। তুমি কেন দিবা না বাবু? আলহামদুলিল্লাহ, ক্লিয়ার ভাই। আচ্ছা, পয়েন্ট করে লিখতে হবে। হ্যাঁ, পয়েন্ট করে লিখতে হবে। প্রশ্ন সবসময় পয়েন্ট করে লিখবা। প্রশ্নের ধরন হচ্ছে এখান থেকে 2 জায়গা থেকে প্রশ্ন আসবে। একটা হচ্ছে সংবিধানের ইতিহাস লিখতে বলতে পারে, সংবিধানের বৈশিষ্ট্য লিখতে বলতে পারে। এই যে সংবিধানের বৈশিষ্ট্য আমি তোমাদের পড়ালাম, এগুলো হচ্ছে ইতিহাস, সংবিধানের ইতিহাস। এখান থেকে গণপরিষদ থেকে বাকিগুলো ইতিহাস। তোমাদের এগুলো ইতিহাস, সংবিধানের এগুলোও ইতিহাস। এখান থেকেই হচ্ছে সংবিধানের বৈশিষ্ট্য শুরু। এগুলো থেকেই প্রকৃতি ও বৈশিষ্ট্য থেকে একটা সিকিউ প্রশ্ন থাকে, প্রতি বছর থাকে। সিকিউ প্রশ্ন প্রতি বছর থাকে, বুঝছো? সিকিউ প্রশ্ন এখান থেকে প্রতি বছর থাকে। আমি তোমাদেরকে প্রশ্ন আমিও দেই না সৃজনশীল এটা থেকে। আচ্ছা, না দিলে সমস্যা নেই, তুমি পারলে না দিবা, না পারলে কোত্থেকে দিবা, এই জন্য হইতে পারে। এটা তোমাদের যেভাবে সহজ করে আমি বুঝালাম, এর থেকে সহজ করে বোঝানোর সুযোগ নাই। যখন বলবে যে ধরো বাংলাদেশের একটা উদ্দীপক কিভাবে আসতে পারে, আমি তোমাদের বলি যে উদ্দীপক আসতে পারে হচ্ছে, আমি আগে এটা একটু
ইয়া করি, উদ্দীপক কিভাবে আসতে পারে আমি তোমাদের বলি। ধরো একটা উদ্দীপক দিল যে এক্স, হ্যাঁ, এমন একটি দেশে বসবাস করে যে দেশের সংবিধান হচ্ছে লিখিত এবং এককেন্দ্রিক শাসন এবং প্রজাতন্ত্রের কথা উল্লেখ আছে। আচ্ছা, তো ওয়াই এমন একটি দেশে বসবাস করে যেখানে যে তোমার অলিখিত, তাহলে দেখো ওয়াই এরটা কিন্তু আমাদের সাথে মিলতেছে না, তাহলে ওয়াই এরটা হচ্ছে অলিখিত। অন্যদিকে বললো যে তোমার তারটা বলছে যুক্তরাষ্ট্রীয় শাসন, বলছে কি এককেন্দ্রিক শাসনের জায়গায় তারটাতে ওয়াইটাতে বলছে যুক্তরাষ্ট্রীয় শাসন, তাহলে মিলে মানে আমাদের সংবিধানের সাথে আর মিলতেছে না। তাহলে দেখো এবার প্রশ্নে আসবে, গ নম্বর প্রশ্নে আসবে, বলবে কি যে উদ্দীপকে উল্লেখিত ব্যক্তিদ্বয়ের অর্থাৎ এক্স এবং ওয়াই এর মধ্যে যে কোন সংবিধানের সাথে তোমার দেশের সংবিধানের মিল আছে। তাহলে আমার দেশের মিল নাই কারটা, এই যে যুক্তরাষ্ট্র এবং অলিখিতর সাথে মিল নাই। তাহলে আমরা উত্তর করব কি যে উদ্দীপকে উল্লেখিত এক্স ও ওয়াই এর মধ্যে এক্স ব্যক্তির দেশের সংবিধানের সাথে আমাদের দেশের সংবিধানের মিল আছে। ঠিক আছে, বুঝতে পারছো? এটাই হচ্ছে প্রশ্ন, এটাই প্রশ্ন প্যাটার্ন, এটাই আসবে পরীক্ষায়। এটা গেল না, গ নম্বরে গেল এটা। এরপরে ঘ নম্বরের প্রশ্ন এরকম আসতে পারে যে তোমার উদ্দীপকে উল্লেখিত বৈশিষ্ট্যগুলো ছাড়াও, মানে কোন বৈশিষ্ট্যগুলো ছাড়া, লিখিত সংবিধান, এককেন্দ্রিক সংবিধান, প্রজাতন্ত্র ছাড়াও আরো কি কি বৈশিষ্ট্য বাংলাদেশের সংবিধানে রয়েছে। উল্লেখিত বৈশিষ্ট্যগুলো ছাড়াও আর কি কি বৈশিষ্ট্য বাংলাদেশে রয়েছে। তো খুব ইজি একটা প্রশ্ন। ঠিক আছে, আমরা এই অধ্যায়টা শেষ করলাম এবং এই অধ্যায়ের উপরে সৃজনশীল প্রশ্ন কিরকম আসবে সেটা আমি একটা নমুনা দিলাম এবং বেশিরভাগ সময় এরকমই আসে। তো তোমাদেরকে বলবো যে এই অধ্যায়টা ভালো করে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে এই ক্লাসটা তোমাদের আসলে আশা করি সহায়ক হিসেবে ভূমিকা পালন করবে। আপাতত এই অধ্যায়টা এর থেকে সহজ করে বোঝানোর সুযোগ নেই। আমি 45 মিনিট সময় নিয়েছি এই অধ্যায়টা বোঝানোর জন্য, আর একটা অধ্যায়ের প্রস্তুতি নিচ্ছি এবং সেটা শুরু হবে তোমাদের এর পরের ঘন্টা, অর্থাৎ 3টা থেকে, 3টা না, হ্যাঁ 3টা 10-এ শুরু হবে। ঠিক আছে, 3টা 10-এ, আবার একটা শুরু হবে 3টা 10-এ। এর ভিতরে এই অধ্যায়টা তোমাদের বইয়ের থেকে এই টপিকগুলো যেগুলো আমি পড়াইছি একবার চোখ বুলাই নাও এবং এখান থেকে তোমরা একটু প্রশ্ন দেখো। ঠিক আছে, ওকে, 3টা 10-এ, আবার 3টা 10-এ শুরু হবে। ঠিক আছে।